আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নেতাদের জীবন কেমন কাটছে, বিশেষ করে শীর্ষ সে সকল নেতা যারা গত 15 বছর ধরে যুদ্ধ অপরাধের বিচার নিয়ে খুব বড় বড় কথা বলতেন এবং রাজাকার, আলবদর, আশামস এগুলো নিয়ে সারাদিন খেস্তি এবং খেউর করতেন। জামায়াত ইসলামী সহ বিএনপির যে সকল নেতারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের মতো মানুষ, আলিম সাহেবের মতো মানুষ, আর জামাতের যত শীর্ষ নেতা আলী হাসান মুজাহিদি থেকে শুরু করে গুলাম আজম সাহেব, আব্দুল কাদের মোল্লা এবং অন্যান্য যারা আছেন, তো তাদেরকে নিয়ে যে সকল অশ্লীল এবং অশ্রাব্য কথা বলতেন, এমনকি জনাব দেলোয়ার হোসেন সাইদি সাহেব ধর্ষণ করেছেন ৭১ সনে, এ সকল কথা বলতে গিয়ে যাদের বুক কাঁপত না এবং তাদের সেই অশ্লীলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদেরই প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা ফুল কোর্ট বেঞ্চে তিনি সেই সাইদি সাহেব সম্পর্কে যখন বারবার তাকে দেল্লা রাজাকার বলে গালাগাল দেওয়া হচ্ছিল, ঠিক সেই সময়টিতে তিনি বলতে বাধ্য হচ্ছিলেন যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে এভাবে আসলে কথা বলতে হয় না। তো ইতিহাস উল্টে গেছে। নিয়তির নির্মম যে পরিহাস, এটি এখন আওয়ামী লীগকে তাড়া করছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা গ্রেপ্তার হয়েছেন, তার সঙ্গে সঙ্গে তাদের যারা সহযোগী সামরিক এবং বেসামরিক আমলা এবং পুলিশের কর্তা, এখন দুজন আইজি সরাসরি এখানে যাকে বলা হয় পুলিশের হাতে বা রাষ্ট্রের হাতে গ্রেপ্তার অবস্থায় আছেন। তাদের ভবিষ্যৎ কি? তারা কি মুক্তি পাবেন, কিংবা তাদের অন্য যে সকল সহযোগী এখনো পর্যন্ত বাইরে আছেন, পালিয়ে আছেন, দেশের বাইরে আছেন, তাদের অবস্থা কেমন হবে? এটা নিয়ে মূলত আজকের আলোচনা। ইতিমধ্যে আমরা কয়েকটা পত্রপত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগের তরুণ একজন সংসদ সদস্য ছিলেন জুনায়েদ আহমেদ পলক। পলককে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক অনেক আছে। তো তাকে এই যুদ্ধাপরাধের যে বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, আইসিটি, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, এখানে একটি মামলায় আরো অনেকের সঙ্গে তাকে হাজির করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, জনাব রাশেদ খান মেনন, তারপরে জনাব আমির হোসেন আমু, এরপর অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব সহ অনেককেই। তো সবাই যার যার মতো মাথা নিচু করে কথাবার্তা বলে ওইভাবে আসছেন। এর মধ্যে সেই সেনাবাহিনীর যে কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনিও আছেন, তাকেও এখানে উপস্থিত করা হয়েছে। তো সকলের মধ্যে যেটি দৃশ্যমান সেটা হলো একমাত্র জুনায়েদ আহমেদ পলক, তিনি ছিলেন অবনত মস্তকে এবং হাত জোড় করে তিনি সম্ভবত কারো কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন, আমি জানি না কার কাছে। তো পরবর্তীতে যেটি দেখতে পেলাম সেটা হলো যে তিনি জেলখানাতে খুব অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে আছেন এবং তাকে একটি এরকম সেলে রাখা হয়েছে একাকী, যেখানে সাধারণত ফাঁসির আসামিদেরকে রাখা হয়। তো এখন অনেকের প্রশ্ন যে জুনায়েদ আহমেদ পলক বা অন্যান্য যারা আছেন তাদেরকে কি ফাঁসি দেওয়া হবে? আর পলকের যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য যারা আছেন, পলক তো মূলত যুদ্ধাপরাধের এই বিচারের সঙ্গে একেবারে জড়িত ছিলেন না। তাকে সন্দেহ করা হতো যে তার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের খুবই ভালো সম্পর্ক ছিল এবং সরকারের যে ডিজিটাল কার্যক্রম
সেই ডিজিটাল কার্যক্রমের তিনি ছিলেন অন্যতম চাবিকাঠি। যদি ভালো কিছু হয়ে থাকে অবশ্যই পলক তার জন্য দায়ী, আর যদি মন্দ কিছু হয়ে থাকে তার জন্য সে দায়ী। এখানে তাকে কেন্দ্র করে যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, বিশেষ করে শেখ পরিবারের, এটার সাথে যদি তার সম্পৃক্ততা থাকে সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু সেই জামাত শিবিরের বিচার, রাজাকার আলবদরদের বিচার, বা যুদ্ধ অপরাধীদের বিচার, বা কাদের মোল্লা, দেল হোসেন সাইদি সাহেবের বিচার, এই ঘটনার সাথে পলকের কোনো সংযোগ ছিল বলে আমার জানা নেই। ওই ধরনের বক্তৃতা বিবৃতি কখনো তিনি দেননি। তিনি তার মন্ত্রণালয় নিয়ে, তার জয় ভাইকে নিয়ে, তারপরে শেষে তার আইসিটি নিয়ে, তিনি এটা নিয়ে ব্যস্ত ছিলেন। এবং বড়জোর তিনি মাঝে মধ্যে গান গাইতেন, গিটার বাজাতেন, এলাকাতে কনসার্ট করতেন। আর এই সরকারের পক্ষে এরকম হার্ড লাইনে গিয়ে এই তরুণ সংসদ সদস্য তেমন কোনো কথাবার্তা বলতেন না। তো তাকে যদি টার্গেট করে কন্ডেম ছেলে রাখা হয়, তাহলে কামরুল সাহেবের অবস্থা কি, ইনু সাহেবের অবস্থা কি, তারপরে আনিসুল হক সাহেবের অবস্থা কি, সালমান এফ রহমান সাহেবের অবস্থা কি?